মাঝেরহাট স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে 10:20 বারাসাত লোকাল ধরে নিলাম। এই বারাসাত লোকাল এইটা প্রিন্সেপ ঘাট হয়ে কলকাতা স্টেশন হয়ে দমদম দিয়ে সোজা বেরিয়ে যাবে। ঠিক আছে, ট্রেনটা মোটামুটি ফাঁকাই থাকে, দেখেই বোঝা যাচ্ছে ট্রেনটা মোটামুটি ফাঁকাই থাকে। আর ট্রেনটা যাচ্ছে ক্যালকাটা পোর্টের এরিয়ার উপর দিয়ে, তাই জন্য উপর দিয়ে ব্রিজ বানিয়ে তার উপর দিয়ে ট্রেনটা যাচ্ছে। আর ট্রেনদের থেকে বাইরের ভিউটা কেমন লাগছে একটু দেখুন। এটা খিদিরপুর রিমাউন্ট, সামনে আছে রিমাউন্ট রোড, এর পরেই হচ্ছে খিদিরপুর। এই বাইরের ভিউ দেখতে দেখতে অবশেষে পৌঁছে গেলাম। এই হচ্ছে কলকাতার পুরী মন্দির। এটা নিয়ে আমার একটা ভিডিও আছে, যদি দেখবার ইচ্ছা হয় আপনি দেখতে পারবেন, খুব ভালো লাগবে আশা করি। ঠিক আছে, এই খিদিরপুর স্টেশনে নেমে গেলাম। এখান থেকে নেমে সামনে দিয়ে এগিয়ে সিঁড়ি দিয়ে নিচের দিকে নেমে আসতে হবে। চলুন যাই, তারপরে নেমে কথা বলছি। যারা মনে করেন দমদমের ওই দিক দিয়ে আসবেন, ওরা ওখান থেকে আপনি এই চক্র রেল ধরেও আপনি চলে আসতে পারবেন। প্রিন্সেপ ঘাটের পরের স্টেশনই হচ্ছে খিদিরপুর। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রীমা দাদা ট্রাভেলস চ্যানেলের পক্ষ থেকে আমি অমিয় আজকে আবার এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের এমন একটা মন্দির দর্শন করাতে নিয়ে যাব, যেখানে রয়েছে বিশ্বের সবথেকে বড় শিবলিঙ্গ। একটা নয়, দুটো শিবলিঙ্গ রয়েছে এই জায়গাটাতে। এতক্ষণে তো আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন যে ভূকৈলাস শিব মন্দিরে আজকে আমি যাচ্ছি। ওই ভূকৈলাস শিব মন্দিরে কোন জায়গায়, কলকাতা খিদিরপুর অঞ্চলে অবস্থিত। এই খিদিরপুর অঞ্চলে আপনারা কিভাবে আসবেন, বা এখানে আসতে গেলে আপনারা পুজো দেবেন কিভাবে, বা এখানে আর কী কী দেখার জিনিস আছে, সমস্ত কিছু আমি বিবরণ দিতে থাকবো এই ভিডিওর মাধ্যমে। আপনারা দেখতে থাকুন। আর যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি এখন রয়েছি খিদিরপুর প্ল্যাটফর্মের কাছে। এই যে খিদিরপুর প্ল্যাটফর্ম, উপরে হচ্ছে প্ল্যাটফর্ম আর নিচে হচ্ছে টিকিট কাউন্টার। এই টিকিট কাউন্টারের সামনে দিয়ে বাইরে বেরিয়ে আসতে হবে। এছাড়াও আরও অনেক রাস্তা দিয়ে আছে, আমি সমস্ত কিছু আমি ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করব। এই হচ্ছে খিদিরপুর স্টেশন। আর ভিতর দিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেছে, উপরে হচ্ছে প্ল্যাটফর্ম। এর উপর দিয়ে ট্রেনটা বেরিয়ে যাচ্ছে প্রিন্সেপ ঘাটের দিকে। আর নিচে দিয়ে এই মেন রাস্তা দিয়ে বেরিয়ে এসে মেন রোডের উপরে উঠলাম। এই রাস্তা দিয়ে উঠলে এই বাঁ দিকে যা গাড়িগুলো যাচ্ছে গার্ডেন রিচের দিকে, আর এই সামনের দিকে যাচ্ছে খিদিরপুর বা ফেন্সি মার্কেট, বা আরও সোজা চলে গেলে ধর্মতলার দিকে রাস্তাটা আসছে। ওই যে বাসগুলো আসছে ওই দিক দিয়ে। আর আপনারা যদি শিয়ালদা দিয়ে কেউ আসতে চান তাহলে 227 নম্বর বাস ধরবেন, অথবা হাওড়া দিয়ে আসলে 12C আছে, 12D আছে, এই বাসগুলো ধরলে পেতে পারবেন। আমি ডান দিক দিয়ে রাস্তা কিছু দূর হেঁটে আসলেই এখানে দেখা যাচ্ছে, দেখুন রাস্তার মধ্যে উপরে ইন্ডিকেট করা আছে জগন্নাথ দেবের মন্দির যাওয়ার রাস্তা। জাস্ট প্রথম দিকেই আবার ডান দিকে টার্নিং নিলে একটা ছোটো রাস্তার মতন গেছে, এই রাস্তাটা দিয়ে যেতে পারবেন। আমি এই রাস্তাটা দিয়ে টপকে আরেকটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। যেহেতু আমি ট্রেনে এসেছি সেই জন্য এইটা দিয়ে একটুখানি এগিয়ে আসলাম, কিন্তু বাসে আসলে একদম মেন গেটের সামনেই নামিয়ে দেবেন। ওই যে দূরে দেখা যাচ্ছে একটা তোরণ দেখা যাচ্ছে দূরে। খিদিরপুর পেট্রোল পাম্প বাস স্টপেজ, যেই রাস্তাটা দিয়ে আসুন না কেন, খিদিরপুর পেট্রোল পাম্প বাস স্টপেজে নামলেই এই যে দেখুন, এই যে বিশাল তোরণটা দেখাচ্ছে রাস্তার উপরেই, আর এই যে দেখুন উল্টো দিকেই রয়েছে পেট্রোল পাম্প। এইখানে নেমে এই গেট দিয়ে যেতে হবে ভিতরে। চলুন আস্তে আস্তে যাই এই ভিতর দিয়ে। এই ভিতর দিয়ে গেলে, যেহেতু এখন শ্রাবণ মাস চলছে, ওই জন্য এখন সারা রাস্তাটা পুরোই টুনি লাইট দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে। রাত্রের দিকে আসলে আলো লাইট জ্বলবে ভালো, বিকেলবেলার দিকে। আর এই হচ্ছে ভূকৈলাস উদ্যান। এখানে শিবরাত্রির দিন, প্রতি বছরই শিবরাত্রির দিন 1 মাস ধরে মেলা চলতে থাকে এখানে। আমি যে রাস্তা দিয়ে এসেছি, রাস্তাটা এই জায়গাটা দিয়ে শেষ হয়ে গেছে। এবার এখান থেকে বাদিকে একটু টার্নিং নিতে হবে। টার্নিং নিয়ে রাস্তাটা যেমনভাবে ঘুরে গেছে
নিয়ে একটুখানি এগিয়ে গেলেই ডান দিকে টানা রাস্তাটা নিলেই দেখা যাচ্ছে, এই যে দূরে দেখা যাচ্ছে নওবতখানা। গেট। আগে এখানে নওবত বাজানো হতো যখন রাজবাড়ি ছিল। এই এলাকাটা বলতে গেলে পুরো রাজবাড়িরই এলাকায় ছিল এককালে। এইখানে সোজা চলে আসতে হবে। গেট নওবতখানা গেটটা পাস করলেই প্রথমেই দেখা যাচ্ছে ডান দিকে পতিত পাবনী দুর্গা মন্দির, রাজবাড়ি দুর্গা মন্দিরে যাওয়ার রাস্তার এইখান দিয়ে। আমি এখানে পরে আসছি। আর এই হচ্ছে নওবতখানা গেটটা আছে। আর সামনেই দেখুন এই যে ভূকৈলাস শিব মন্দির, উপরে দুপাশ দিয়ে দুটো সিংহ মূর্তি রাখা আছে, মানে সিংহ দুয়ারের মতন করে করা আছে। আর এই যে দেখুন পিলার দুগুলো রয়েছে, আগেকার রাজবাড়ির যে বাড়িঘরগুলো যেমন ছিল তার তো কিছুই নেই, ধ্বংসাবশেষের মধ্যে বলতে গেলে একটা পিলার শুধু ওখানে স্মৃতিচিহ্ন হিসাবে রয়ে গেছে। আর এখন আপনারা দেখতে পাচ্ছেন দুই দিকে দুটো বড় বড় মন্দির, দুই দিকে দুটো বড় বড় মন্দির, কি বিশাল বড়। আগে বাইরের দিকটা আগে ঘুরে আসি। এইটা হচ্ছে বিশাল বড় একটা পুকুর আছে, শিবগঙ্গা নাম দেওয়া হয়েছে। শিবগঙ্গাটা চারিদিকে পাড়টা বেশ সুন্দর করে বাঁধানো আছে, এবং শুধু তাই নয়, এবং চওড়া করে রাস্তা বাঁধিয়ে টাইলস বসানো বেশ সুন্দর ডিজাইন করা করে রয়েছে, এবং সাইডগুলো পুরো গাছ দিয়ে গার্ডেনিংয়ের মতন করা রয়েছে। আর শুধু তাই নয়, পাশাপাশি ছোটো ছোটো কতগুলো মন্দির আছে, মন্দিরগুলোর মধ্যে শ্বেত পাথরের তৈরি খুব সুন্দর, যেমন দেখুন হর পার্বতী রয়েছে। এবং এইরকমভাবে গার্ডেনিংয়ের সঙ্গে সঙ্গে আপনারা যখনই এখানে আসবেন এই গার্ডেনটা ঘুরে যেতে ভুলবেন না। আর পুকুরের চারদিকে চারটে বড় বড় বাঁধানো রয়েছে সিঁড়ি, বাঁধানো সিঁড়ি রয়েছে। যে কোনো একটা জায়গাতে বসে বেশ কিছুক্ষণ সময় কাটানো যেতে পারে প্রিয়জনদের সাথে। আর দূর থেকে পুকুরের জলের মধ্যে প্রতিবিম্বগুলো কেমন লাগছে। এবার দেখুন রাধাকৃষ্ণ, এখানে প্রতিদিনই পূজা অর্চনা হয়। এখানে দেখেই বোঝা যাচ্ছে ফুল তুলসী অর্পণ করা রয়েছে, পুরোহিত এসে অলরেডি করে গেছে। এবং অনেকেই এখানে মানসিক করার জন্য দড়িও বেঁধে রাখে এখানে গাছের মধ্যে। এবার দেখুন মা সরস্বতী রয়েছেন এখানে, আছে কিন্তু রক্ষণাবেক্ষণের একটু অভাব ঘাটতি রয়েছে আর কি। দূর থেকে মন্দিরটা কেমন লাগছে, উপরে মন্দির, নিচে জলের মধ্যে তার প্রতিবিম্ব, এক্সিলেন্ট লাগছে। আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে প্লিজ একটু লিখে জানাবেন। যাই হোক, এই মন্দির দুটো যেখানে রয়েছে ঠিক তার উল্টো পাড়ে, অর্থাৎ এই দিকটা যে দেখুন, এইখানে রয়েছে মন্দিরের যে মূল প্রতিষ্ঠাতা জয়নারায়ণ ঘোষাল, তার সমাধি মন্দির রয়েছে এইখানে। এই যে 1781 সালে জয়নারায়ণ ঘোষাল দিল্লির বাদশাহ মোহাম্মদ জাহাঙ্গীর শাহের কাছ থেকেই এই মহারাজা বাহাদুর উপাধি পেয়েছিলেন। আর সেই সময়তেই তিনি এই মন্দিরটা তৈরি করেছিলেন। এবার দেখুন এটা হচ্ছে হনুমান মন্দির। এবার হনুমান মন্দিরের পর ঠিক একই রকমভাবেই রাম, লক্ষ্মণ এবং সীতা। এবার এরপরে আরেকটা মন্দির আছে, মানে পুকুরের তিন ধারটাই এরকমভাবে বাঁধানো রয়েছে, দু সাইডে তিন। এইবার চলে এলাম আসল মন্দিরে। এই যে দুটো বড় বড় যে মন্দির আছে, প্রথমটাতে আমি এলাম, এই মন্দিরটার নাম হচ্ছে কৃষ্ণচন্দ্রেশ্বর মন্দির। ভিতরে যে শিবলিঙ্গটা আছে 18 ফুট লম্বা। আর ওই দিকে সিঁড়ি বেয়ে মাচার উপরে উঠে বাবাকে স্পর্শ করে প্রণাম করলাম। হচ্ছে এশিয়ার মধ্যে সবথেকে বড় শিবলিঙ্গ, যেটা খোদ কলকাতাতেই অবস্থান রয়েছে, 18 ফুট লম্বা।
পাশে যে মন্দিরটা রয়েছে এই মন্দিরটার নাম হচ্ছে রক্ত কমলেশ্বর মন্দির। ওই মন্দিরটা থেকে এই মন্দিরের উচ্চতাটাও একটু ছোট। এই মন্দিরের শিবলিঙ্গের উচ্চতা হচ্ছে 12 ফুট এবং প্রত্যেকটা শিবলিঙ্গই এক একটা কষ্টি পাথরে তৈরি হয়েছে। এবার জেনে নেওয়া যাক মন্দিরের মূল ইতিহাস কী। আজ থেকে প্রায় 250 বছর আগেকার কথা বলছি, মানে তখন বাংলায় সবেমাত্র সেন বংশ শুরু হয়। সেই সময় চাণক্য থেকে বেশ কয়েকজন ব্রাহ্মণ পরিবার চলে আসেন কলকাতার গোবিন্দপুরে। তাদের মধ্যে ঘোষাল পরিবারও ছিল। আর এই ঘোষাল পরিবারের একজন সদস্য কৃষ্ণচন্দ্র ঘোষাল এবং জাহাজের পাল তোলার ব্যবসার বেশ মুনাফা এবং খ্যাতি অর্জন করেছিলেন, যার ফলে ইংরেজদের কাছ থেকে উপহার স্বরূপ তিনি কিছু জমি পান, যে সেখানে বসবাস ছিলেন, যেটা এখন বর্তমানে ফোর্ট উইলিয়াম রয়েছেন। 1758 সালে এই কৃষ্ণচন্দ্র ঘোষালের পুত্র জয়কৃষ্ণ ঘোষাল এই ব্যবসার হাল ধরেন এবং ব্যবসা ক্রমশ আরও উন্নতি হতে থাকে এবং সেই সময় তিনি দিল্লির বাদশাহ জাহাঙ্গীরের কাছ থেকে মহারাজা বাহাদুর উপাধি পান এবং সেই সময়তেই তিনি ওই ফোর্ট উইলিয়াম থেকে যখন তৈরি হয়, ফোর্ট উইলিয়ামের জায়গা বদল করার জন্য অনুরোধে সেখান থেকে মানে ওই জায়গার পরিবর্তে 108 বিঘা জমি নিয়ে এই খিদিরপুরে এই জায়গায় স্থায়ীভাবে বসবাস করেন এবং তিনি এই মন্দির দুটো তৈরি করেন এবং বিশাল আকার জলাশয়, যেটার নাম দিয়েছিলেন শিবগঙ্গা, এবং এখানকার জল খুব পবিত্র বলে এখানকার স্থানীয় মানুষেরা মনে করে। আর এই মন্দির দুটোর নাম দেওয়া হয়েছিল ওই পিতামাতার নামের স্মৃতি অনুসারে, কৃষ্ণচন্দ্রেশ্বর এবং রক্ত কমলেশ্বর। শুধু তাই নয়, এবং রাজবাড়িতেও বিশাল আকার কুলদেবী পতিত পাবনী দুর্গা মন্দিরও ছিলেন এবং সেটা এখনও পর্যন্ত পুজো হয়। অষ্টধাতু তৈরি দুর্গা মন্দির আমি দেখাবো আজকে, আপনাদের একটু পরেই দেখাবো। আর এই মন্দিরে পুজো যে করতেন চণ্ডীচরণ পাঠক, তার বংশধর এখনও পর্যন্ত এই জায়গার মন্দিরগুলো এখনও পুজো করে যাচ্ছেন। প্রতিদিন সকাল 7টা থেকে 12টা পর্যন্ত জনসাধারণের জন্য খোলা থাকে, আবার বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে। তবে সোমবার দিনকে মোটামুটি সারাদিনই খোলা থাকে। তো যখনই আসবেন বিকেলবেলার দিকে আসবেন, তাহলে আরও বেশি একটু ভিড়। এইমাত্র জানতে পারলাম যে সামনের সোমবার দিনকে, অর্থাৎ শ্রাবণের শেষ সোমবার, এখানে মহা ধুমধাম করে পুজো অনুষ্ঠান হবে এবং অনেক দূর দূর থেকে বাঁকে করে জল নিয়ে আসবে, অনেক বড় অনুষ্ঠান হবে। তো সেই জন্যই আর কি এত অ্যারেঞ্জমেন্ট হচ্ছে। তো আমি আজকে তো ফাঁকা ছিলাম, যেহেতু আমি উইকডেজে এসেছি। তো প্রতিদিন এখানে এমনি সকালবেলা 12টা অবধি খোলা থাকে, আবার বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে। আপনারা যে কোনো সময়তে আপনি আসতে পারবেন। তবে একটা জিনিস আমি বলে দিচ্ছি, আসবার হলে যদি পুজো দেওয়ার চিন্তাভাবনা থাকে, তাহলে ফুল এবং ডালা সামগ্রী সঙ্গে করে নিয়ে আসাই ভালো, কেন এইখানে মনে হচ্ছে খুব একটা পাওয়া যায় না অকেশন ডেট ছাড়া। এবার দেখুন, দুটো মন্দিরের মাঝখানে বসে আছেন নন্দী মহারাজ। নন্দী মহারাজ যদি এত বড় হয়, তাহলে বলে বাবা কত বড় হবে। কি সুন্দর লাগছে, এবং এটা এত সুন্দর করে বাঁধিয়ে রেখেছেন চারিদিকে রেলিং দিয়ে, গেট দিয়ে, বেশ সুন্দর লাগছে দেখতে। এটা হচ্ছে বসত বাড়ি, তার এই অবস্থা। সাধক রামপ্রসাদ একবার এসেছিলেন এইখানে দর্শন করতে। তো এসে তিনি এতটাই আপ্লুত হয়ে গেছিলেন, তিনি নিজেই বললেন যে বাবা স্বয়ং এই কৈলাসেই চলে এসেছেন মনে হচ্ছে যে এটা এই মন্দির দেখে। তো সেই থেকেই এই মন্দিরের নাম ভূকৈলাস শিব মন্দির হয়েছে আর কি।
পুরো জায়গাটা এবার যাব রাজবাড়ির কুলদেবী পতিত পাবনী দুর্গা মন্দিরে। এই যে এই রাস্তা দিয়ে যেতে হবে। পুরো জায়গাটা ভেতরে প্রবেশ করতেই প্রথমেই দেখলাম যে বাঁধানো একটা ফাঁকা জায়গা, ডান দিকে রয়েছে দুর্গা মন্দির। এই যে মন্দিরের ভিতরে প্রবেশ করছে আস্তে আস্তে, দেখুন এটা হচ্ছে অষ্টধাতুর তৈরি, আর সিংহাসনটা পুরো রূপোর তৈরি। সেই তখন 1781 সাল থেকে একইভাবে ওখানে অবস্থান করছেন এবং পুজো হয়ে আসছে একই রকমভাবে। কি সুন্দর লাগছে। মা এখানে মহিষাসুর মর্দিনী রূপে অবস্থান করছেন। সে আজ থেকে 250 বছরের বেশিও হবে। রাজবাড়ির দুর্গা মন্দির অতটা পরিচিত না হলেও কলকাতা যেহেতু একটা ভিতরের দিকে রয়েছে, কিন্তু বর্তমানে এই স্পটটা টেলিভিশনের সিরিয়ালের জন্য শুটিং স্পট হিসাবে খুবই কিন্তু পরিচিত তাদের কাছ থেকে। আর যারা আপনারা যদি মনে করেন পুরনো ইতিহাসকে খুঁজে একটু স্মৃতিচারণ করার জন্য এই জায়গাটা আসবেন, খুবই ভালো জায়গা, ভালো লাগবে আশা করি। আর এই শুধু দুর্গা মন্দির নয়, দুর্গা মন্দিরের আশেপাশেও চারিদিকেও ছোটো ছোটো কিছু মন্দির আছে। এখানে দেখুন হচ্ছে মকরবাহিনী গঙ্গা রয়েছেন, তার পাশে দেখুন কামান, তখন ইংরেজদের সঙ্গে যে ব্যবসা করে উপাধি পেয়েছিল সে ছোটো একটা কামান রয়েছে। আর এটা হচ্ছে নাট্যশালা, মানে তখন সেই সময়তে কোনো অনুষ্ঠান হলে এখানে নাট্যশালা হতো। আর এটা হচ্ছে নৃত্য অনুষ্ঠানের জন্য জায়গা। রক্ষণাবেক্ষণের জন্য অভাবে উপরের ছাদটা পুরো চলে গিয়ে কঙ্কালসার দেহর মতন হয়ে আছে। লোক আছে, বসবাস করছে কোনো রকমে, কিন্তু আমি কথা বলার চেষ্টা করেছিলাম কিন্তু কেউ বেরিয়ে আসছে না কথা বলতে। দূর থেকে মন্দিরটা কীরকম লাগছে। অনেক সিরিয়ালেও হয়, শুটিং হয় এখানে। আর এই রক্ষণাবেক্ষণের জন্য এই স্পটটা পুরো এইটা এবং ওই পিছনে যে শিব মন্দিরগুলো 1996 সাল থেকে কলকাতা পৌরসভার আন্ডারে গিয়ে হেরিটেজের তকমা পায় এবং ততদের থেকেই কিছু রক্ষণাবেক্ষণ হয়। এই দেখুন এখানে একটা শিবলিঙ্গ রয়েছে। আর 2013 সালে রক্ষণাবেক্ষণের জন্য পুরো বন্ধ। 2013 সালের 23শে সেপ্টেম্বর জনসাধারণের জন্য বন্ধ রেখে শিবগঙ্গা এবং মন্দিরগুলো সংস্কার করানো হয় এবং পুনঃ সংস্কার করার কমপ্লিট পর যখন আবার ওপেন করা হয় তখন আমাদের বলিউড অভিনেত্রী হেমা মালিনী এখানে এসেছিল। এই ভূকৈলাস মন্দিরে আপনারা আগে কখন এসেছেন কিনা বা এসে থাকলে এখন কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন কিনা প্লিজ একটু কমেন্ট বক্সে লিখে জানাবেন, তাহলে সবাই জানতে পারবে, বুঝতে পারবে। আমি এবার ওই রাস্তা ধরেই চলে এলাম, মেন রোডের উপরে এবার ব্যাক করব। এবার গেটটা দেখুন কত সুন্দর করে বানানো হয়েছিল। এই পাশেই আরেকটা ভালো শিব মন্দির ছিল এবং জগন্নাথ দেবের মন্দির ছিল। যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই জন্য আমি এর মধ্যে রাখলাম না, পরে অন্য কোনো ভিডিওতে নিয়ে আসবো। তো এই বলে আপাতত এখানেই শেষ করছি। যারা নতুন আছেন চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে দেবেন, তাহলে এই ধরনের ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যাবে। আর বিশেষ করে বড়োদেরকে বেশি বেশি করে শেয়ার করবেন যারা বাড়ি থেকে বেরোতে পারে না। আর আপনারা যে কোনো সময়তে এসে একবার এখানে ঘুরে যাবেন, দেখবেন ভিডিওটা দেখে যতটা না ভালো লেগেছে আসলে তার থেকে আরও বেশি বেশি ভালো লাগবে এবং সেটাই হচ্ছে আমার এই ভিডিও বানানোর সার্থকতা। তাহলে আসি, আবার দেখা হবে পরে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো স্পট নিয়ে।